মুসলমানদের এই যে হিন্দুদের চাতে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানরা বৈশা বৈশা আর কাম নাই মুসলমানদের, শুধু বাংলাদেশের মুসলমানদের কামই একটা, হিন্দু মেয়েরা যদি রাস্তায় নামে তাদেরকে আগে শাড়ি খুলে, ছায়া খুলে, ব্লাউজ খুলে, ব্রা খুলে, তারপরে চাপে তাদের। ইন্ডিয়ার এই দুঃখেরই অন্ত নাই, ইন্ডিয়ায় দুঃখ করতে করতে মারা যাইতেছে, আহারে হিন্দু চাপে বাংলাদেশের মুসলমানরা। কত জঘন্য এসব মিথ্যাবাদীরা, যেখানে মুসলমান নামধারী ছাত্রলীগের পোলাপানরা নিজেদেরকে এখন হিন্দু বানায়। তারা যেভাবে করে, যেভাবে যা কিছু করে, যেভাবে বাংলাদেশকে যেভাবে পোট্রে করে, আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ওই ভিডিওতে। ফজলুর রহমান এক পাশে, আর এক পাশে এক বেটি মাথায় ঘুমটা পরে বলে বাংলাদেশে নাকি সিরিয়া থেকে জঙ্গি এসেছে, আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি। ওই ব্যক্তি ওইখানে বলে, আর ফজলুর রহমান এরকম করে বসে রয়েছে, বলে আমার চিনেন, আমি ফজলুর রহমান। আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টক শোতে গেছে, টক শোতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে। আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে? ফজলু বাবু এরকম করে কথা বলে, ফজলুর রহমান বাবু। এই বাবু তাকে 10 বার কলা বলার পরে এই হুপড়ি টের পাইছে যে তারে বাবু ডাকতেছে। পরে কি মোর নাম ফজলু বাবু না, মোর নাম ফজলুর রহমান। দর্শকবৃন্দ, উনি বলেছেন না ফজলুর রহমান। একেবারে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিল, কোনো কথার জবাব ঠিক মতো দিতে পারে না। কয় ভূগোল, উনি কয় ইতিহাস, ওনারে কয় ইতিহাস, উনি বলে অঙ্ক। এই লোকটা নাকি দূরদর্শী, একে আমি কয়েকবার আমি বলেছি এই লোকটার আকল জ্ঞান কম। কালকের আমি রাত্রে প্রশান্তের পাঠানো 3টা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে উলঙ্গ করেছে, আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে? ওনার কি কোনো আত্মসম্মান বোধ, রুচিবোধ, বিদ্যা, কোন চরিত্র, কোন দূরদর্শিতা, এগুলো কি কিছু আছে? তাকে দেখলাম উলঙ্গ করে দিল। এবং পাশে আবার দেখি আওয়ামী এক পতিতা, তার সাথে উনি আবার খুব কেলাইয়া কেলাইয়া কইল, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, কেলাইয়া কেলাইয়া। এবং ওই ভারতীয় পতি, বাংলাদেশের জন্মগ্রহণ করা ভারতীয় পতিতা বেটি আবার একটা হিজাব করেছে। পরে কি বলে জানেন? বাংলাদেশে সিরিয়া থেকে জঙ্গি এসেছে, বাংলাদেশে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি এসেছে। এই মাগিকে কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়া কেউ আসতে পারে না, ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে, তো ভারত তখন কার বাল ফল ছিল? মাগি, তুই ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস। আর আরো একটা কথা বলি, বাংলাদেশের যেসব হারামজাদা লোকজনরা এই রিপাবলিক, এই বিজেপির এই মুরের টিনে যাইয়া বাকবাকুম করতে যায়, কোন এক বাল ছালেগুলোকে টকশো করতে যায়, এদের ব্রেনটা কোথায়? আমি দেখছি ওখানে কারা কারা জানি গেছে, গণ অধিকার পরিষদের কারা কারা জন্য ওখানে গেছে 2-4 জন। ওখানে গিয়ে তারা দেখছি দুই একটা লোকজন ওই খিস্তি করার জন্য যেভাবে কথাবার্তা বলে, তারাও তাদেরকে ঠিক মতো ধুয়ে দিচ্ছে। যেভাবে ধুয়ে দিচ্ছে, তো ধুইয়া দেওয়া দেখে আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালোই মনে হয়েছে। তো তাদেরকে কেন ভালো মনে হয়েছে আমার মনে পড়ে যে আমি ছেলেটাকে একবার ইন্টারভিউ করছিলাম, ফোয়াই চিংমং শাক, সে বোধহয় গণ অধিকার পরিষদ করে। তাকে যখন ওখানে নিছে রিপাবলিক টিভির ওখানে, থোয়াই মং চিং শাক, সে তাদেরকে ধুইয়া দিছে। তারপরে আর এক ভদ্রলোক ছিল মজুমদার, কি মজুমদার যেন, সেও ধুইয়া দিছে। এখন আমি এটাকে লিটারের ধোয়া বলি না, কিন্তু রিপাবলিক টিভির যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে ঠিক মতো ধুইয়া দিছে। কিন্তু সমস্যাটা হইছে যে এই ফজলুর মতো লোকজনরা যখন যায়,
উনি আমার বাবার বয়সী ফজলুর রহমান সাহেব, ওনাকে যদি আমি ইজ্জত দিয়ে কথা বলতে যাই আর ওনার ইজ্জত, উনি যদি ওনার বয়সকে সম্মান না করে, উনি যদি ওনার শিক্ষাকে সম্মান না করে, উনি যদি ওনার আকল বুদ্ধিকে রিকগনাইজ না করে, আমি কিভাবে ওনাকে সম্মান দেব? ঠিক আছে, তো এখন গণ অধিকার পরিষদের ছেলে পান্ডা যেভাবে বাস দিছে, থোড়াই চিংমং ইঞ্জিনিয়ার শাহ যেভাবে বাস দিছে, গণ অধিকার পরিষদে ফারুক যেভাবে বাস দিছে, ওরা যায়, ওরা ইয়াং পোলাপান, ওরা নতুন রাজনীতি করে, ওরা যদি ওখানে গিয়ে লাথি গুতা দেয়, লাথির জবাবে লাথি, গালির জবাবে গালি, উলঙ্গর জবাবে উলঙ্গ, ওরা যদি করে আসে, এটা মানায়। কিন্তু বিরক্তি কখন লাগে জানেন? এই ফজলুর রহমানের মতো লোকজন, শামসুজ্জামান দুদুর মতো লোকজন ওখানে গিয়ে যখন অসহায়ের মতো আচরণ করে, বলদের মতো আচরণ করে, অজ্ঞের মতো আচরণ করে এবং তাদেরকে বাবু, শ্রী এসব নামে তাদেরকে কোচায়া কোচায়া বাংলাদেশকে অসম্মান করে এবং আওয়ামী লীগের মুসলমান নামধারী প্রতিটা তাদেরকে ঘন্টা পড়াইয়া ওখানে বসাইয়া বাংলাদেশের বদনাম করে এবং এই বক্তব্যগুলোকে তারা পরোক্ষভাবে সমর্থন করে। তাইলে কোথায় হলো, কিভাবে হলো, কেন হলো, একা একা একটু চিন্তা করে দেখেন। আমি এই প্রসঙ্গটাকে আপনাকে কেন টেনে আনলাম? এই যে ওয়াকারুজ্জা বাংলাদেশে, আপনারা সবাই জানেন, আপনি জানেন, আমি জানি, বাংলাদেশে অপরাধ প্রবণতা এমন ভাবে বেড়েছে, অপরাধকে জন্য নিয়ন্ত্রণই করা যায় না। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ইউনিফর্ম পরে যাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সে অপরাধীদের আশ্রয় দিচ্ছে। হি বিকাম গডফাদার। আপনারা বলছেন না মাফিয়া হাসিনা? নাও জেনারেল ওয়াকার ইজ দ্য গডফাদার। 5ই আগস্ট হাসিনা যখন পালায় গেছে, হিন্দুস্তান টাইমস কি বলছে জানেন? হিন্দুস্তান টাইম বলছে, দর্শকবৃন্দ, আজকে এই সাবজেক্টটা নিয়ে আর কথা বলার, আমি আর কথা বাড়াবো না। আজকের আলোচনাটা আমি এখানেই সীমাবদ্ধ রাখি। আগামীকালকের শনিবার, আগামীকালকের বেশ কিছু সাবজেক্ট আছে আপনাদের সাথে, আমাদের আওয়ার লং কথাবার্তা বলতে হবে। তো আজকে আমি এতটুকু বলবো, বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার একমাত্র কারণ জেনারেল ওয়াকার। বাংলাদেশের অপরাধ চিত্র বেড়ে যাওয়ার একমাত্র কারণ ওয়াকার পিছনে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয়ার পরেও এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তিনি ব্যবহার করেন না। ওয়াকার আওয়ামী লীগের খুনিদের, আওয়ামী লীগ অপরাধীদের, আওয়ামী ধর্ষকদের, আওয়ামী হেলমেট পরা খুনিদেরকে উনি সেনাভবন এবং বঙ্গভবনে আশ্রয় দিয়ে রেখেছেন এবং এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বিএনপির এমপি না, বিএনপির সিনিয়র নেতা যারা ভারতপন্থী, তাদের বাসায় এরা লুকিয়ে আছে। এখন আমি যদি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে বলি এদের বাসা রেড দেন, আপনাদেরকে আমি লিখিত দেই, এরা রেড দিতে যাবে না। এরা মির্জা ফখরুলের বাসাও রেড দিবে না, এরা আব্দুল আউয়াল মিন্টুর বাসাও রেড দিবে না, এরা রেড দিবে না। কিন্তু জাহাঙ্গীর আলম সাহেব একদিন একটা হেডাম দেখান। আপনারা দেখতে তো মনে হয় আপনি কোন বাসার চাকর, বোধহয় কোন রকম আপনি বাইরে এসেছেন, একটু জামা কাপড় পরিবর্তন করেন, দাঁত দোত চেহারা সুরতটা একটু ঘষে মাজা ঠিক করেন, গোলালু স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একটু হেডামটা দেখান রে ভাই। কি কথাবার্তা বলেন আপনার? আমি তো আপনার কথাবার্তার কোনো উত্তর দক্ষিণ দেখি না। আপনি একটু জামা কাপড় পরিবর্তন ঠিকঠাক মতো লোকজনের সাথে কথা বলেন, ঠিক আছে? এবং কি করতে পারেন জানেন? ম্যাজিস্ট্রেসি পাওয়ার মিলিটারি দিচ্ছে, সে বলছে 30,000 সৈন্য নিয়ে হাই কিছু করতে পারতেছে না। আপনি এক কাজ করেন, একটা স্পেশাল স্কোয়াড দিয়ে মির্জা ফখরুলের বাসায়, আব্দুল আউয়াল মিন্টুর বাসায়, ইকবাল হোসেন টুকুর বাসায়, আমির খসরু মাহমুদের বাসায়, রুমিন ফারহানার বাসায়, সামা ওবায়দের বাসায়, আমানুল্লাহ আমানের বাসায় ধাম করে রেড দেন। আমি লিখিত দেই, আপনি কতগুলো অপরাধী ওখানে পাবেন। আওয়ামী লীগের ক্ষমতাহারা এমপি, মন্ত্রী এবং খুনিদেরকে তাদের বাসায় পাবেন। আমি লিখিত দেই আপনাকে। বহু লোকজন, একজন আর দুইজন না, বলেছে, পরিবারের সদস্যরা বলেছে মির্জা আব্বাসের বাসা থেকে আওয়ামী মন্ত্রীরা বাইরে। এখন আমি মাসের কথা বলি না, আমার নিজের সোর্স আমাকে বলেছে সেনাপ্রধানের বাসা থেকে শিরিন শারমিন বেরিয়েছে, পার্কে গেছে। আমার সোর্স আমাকে বলেছে
বঙ্গভবনে সে প্রবেশ করলো। তো বাংলাদেশে অপরাধ হবে না? আপনি কথায় কথায় বলবেন যে অপরাধীদের যেভাবে বেড়েছে, ডেভিল হান্ট, ডেভিলদের বাসায় ডেভিলরা লুকিয়ে আছে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের যেসব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত টাচি, কিন্তু এরাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা কিছু করার করছে, এবং এরা বঙ্গভবনে বসে, ওয়াকারের বাসায় বসে তারা হাসিনার সাথে কমিউনিকেট করে, হাসিনার কাছ থেকে নির্দেশ দেয়। আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয়, তার নির্দেশ হয় ওরে মাইরা ফেলা, ওরে উলঙ্গ কইরা ফেলা, ওরে রেপ কর, ওর মাথা সাইসা দে, ওরে ন্যাংটা কইরা পা ভাঙ্গা দে। এগুলো হচ্ছে হাসিনার ওয়ার্ড। আমিও হাসিনারে মাঝে মাঝে কপি করি, তো কষ্ট লাগে কেন? আজকে দেখলাম দর্শকদের ভিতরে কেউ কেউ খুব কষ্ট পাইছে, খুব কষ্ট পাইছে। আমি যে বুঝছি বাংলাদেশে মুসলমানদের খায়াল হয়ে কোনো কাম নাই, তারা খালি হিন্দু পাইলেই চাটে। আমার এই কথায় আমাদের কিছু আমার দর্শকদের ভিতরে অনেকে বহুত কষ্ট পেয়েছে। কেন কষ্ট পেয়েছে ভাই? আপনারা যেমন ভাবে ইন্ডিয়ায় গিয়া ব্যাখ্যা করেন, কয় একেবারে উলঙ্গ, আমার উলঙ্গ কইরা অমুক করছে। কে করছে? বাংলাদেশের মুসলমানরা। আরে বাপরে বাপ, আমার উলঙ্গ কইরা দিছে। আপনাদের যেহেতু বাংলাদেশের মুসলমানরা রোজার মাসেও খালি উলঙ্গ করে, রোজার মাসেও আপনাদেরকে সাড়ে, আপনাদেরকে কি কমো? কারণ এখন ওই রণধীর জয়সওয়ালও কয় আপনাদের সাড়া বন্ধ করতে হইব। বাংলাদেশের মুসলমানরা আপনারা, আমি জানি না রে ভাই, এই আপনারা এই রোজার মাসে, আমি তো জানি যে আপনারা আল্লাহর উদ্দেশ্যে ধর্ম পালন করছেন, সিয়াম সাধনা করছেন, আপনাদের সময় নাই কোনো কাউকে চাটার জন্য। আমরা জানি সারাদিন না খেয়ে রোজা রেখে নিজেদেরকে কতটা সংযমী করে জীবন চালাচ্ছেন, কতটা সংযমী হয়ে রোজার মাস পার করছেন। আমি খুব ভালোভাবে, আমি 110% শিওর বাংলাদেশের কোন মুসলমান ভাই কারো কাছে যাবে না কোন একটা হিন্দু মেয়েকে চাপা তো দূরে থাক, বরং তাদেরকে আরো রক্ষা করবে, তাদের মন্দিরকে রক্ষা করবে। কারণ বাংলাদেশের মাটিতে একজন মুসলমানের যে অধিকার আছে, একজন হিন্দু ধর্মাবলম্বীরও ঠিক একই অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে। কিন্তু যারা বাংলাদেশকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করার জন্য এই চাঁদার গল্প দিতেছে, ধর্ষণের গল্প দিতেছে, টুটকি চুলকানোর গল্প দিতেছে, ওদের জন্য আমার সে করুণা হয়। দর্শকবৃন্দ, পাশে যারা থাকে যে কোনো একজন হিন্দু ভাইকে আপনারা সাপোর্ট করবেন, কিন্তু ওই হিন্দু ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন সে কিভাবে বাংলাদেশের বদনাম সোশ্যাল মিডিয়ায় অন্য নামে একটা আইডি খুলে কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছে। কষ্টের ব্যাপার, আমরা তাদেরকে বিশ্বাস করব। আরো একটা কথা, শুধু কি হিন্দুরা, মুসলমান নামধারী কিছু বেজন্মা ভারতে গিয়ে ঘোমটা পড়ে ওই ফজলুর রহমানের সাথে এক হারামজাদি, ওকে আমি বলবো হারামজাদি, এক মাগি বসে। আমি অবাক হয়ে গেলাম, বলে আইএসএস এসে বাংলাদেশে ঢুকেছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, ওই মাগি বলতেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের বর্তমান পৃথিবী। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আপনাদেরকে মাফ করুক। আমি অনেক খারাপ শব্দ ব্যবহার করেছি, করি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। কিন্তু একটা বিষয় না বললেই না, যে কোনো অপরাধীদেরকে অপরাধী বলতে গেলে ভাই আমি মানুষের ইমোশন দেখতে চাই। আমার ইমোশন বলে এদেরকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে আমি এদেরকে বের করি, কারণ এরা মানুষ নামের যোগ্য না। বাংলাদেশের মতো একটা পবিত্র ভূমিতে এদের থাকা কোনো অধিকার নাই। সত্যি কথা বলতে কি, এই কাজগুলো যদি আমার নিজের মা বাবা ভাই বোন করে, তাদেরকেও ঠিক একই কাজ করা উচিত।